ডিসেম্বর থেকেই জানুয়ারি ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। মৌলিক সংস্কার হলে সম্ভব মত সংস্কার প্রক্রিয়ায় যুক্তদের। এয়ার অ্যাম্বুলেন্স পেলে রোববারই দেশে ফিরবেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আগামী সপ্তাহে অনুমোদন পাচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। সেলফ সেন্সরশিপ থেকেই নিউজ বন্ধ ও চাকরিচ্যুতি, বললেন উপপ্রেস সচিব। এখনো ভিসা হয়নি 14,000-এর বেশি হজযাত্রীর। 437 আবেদন না করায় এক এজেন্সি মালিকের দেশ থেকে নিষেধাজ্ঞা। এবং মুষলধারে বৃষ্টিতে ডুবল ভারতের নয়াদিল্লি, অন্তত 4 জনের মৃত্যু। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত বিমান চলাচল, রেড অ্যালার্ট জারি। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে নির্বাচন নিয়ে সরকার অবস্থান পরিষ্কার করলেও নির্দিষ্ট তারিখ না দেয়ায় সংশয় কাটছে না রাজনৈতিক দলগুলোর। রোজা, স্কুল কলেজের পরীক্ষা কিংবা আবহাওয়ার দিক বিবেচনায় বিএনপির ডিসেম্বর বা জামায়াতের রমজানের আগেই ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। সংস্কার প্রক্রিয়ায় জড়িত বিশেষজ্ঞরাও বলছেন ঘোষিত সময়েই মৌলিক সংস্কার করে নির্বাচন সম্ভব। আর এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যে জোর দেন তারা। সিফাত শারিয়া জানাচ্ছেন বাকিটা। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন। শুধু আইন উপদেষ্টা নয়, এর আগে অন্তর্বর্তী সরকার প্রধানও একাধিকবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। তবে ঠিক কোন মাসে সেটি স্পষ্ট করেননি। তাতে নির্বাচন নিয়ে দলগুলোর সংশয় কাটছেই না। আমরা একেবারেই সন্তুষ্ট নই। প্রধান রাজনৈতিক দলগুলোর সংশয় বাদ দিয়ে যদি সরকারের দেয়া সময় ডিসেম্বর থেকে জুন ধরা হয়, তাহলে এর মধ্যে নির্বাচনের উপযুক্ত সময় কোনটি? সাধারণত মধ্য ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে চলে পরীক্ষা, আর 2026-এর রমজান শুরু 20 তারিখের আগে পড়ে। সে হিসেবে ঈদুল ফিতর হতে পারে মার্চের 20 তারিখের দিকে। যদি রমজানের মধ্যে এসএসসি পরীক্ষা না হয়, তাহলে সেটি গড়াবে এপ্রিলের শেষ পর্যন্ত। এরপরেই উচ্চ মাধ্যমিক শুরু হলে শেষ করতে হবে মে মাসের মধ্যে, কারণ সম্ভাব্য ঈদুল আজহা 27 মে। তারপরে শুরু বর্ষা ও দুর্যোগপ্রবণ সময়। আমাদের একটা সিজনাল ব্যাপারও আছে, বর্ষাকাল থাকে, বিভিন্ন সময় কিন্তু আমরা নির্বাচনগুলো গ্রামে গঞ্জে নিয়ে যেতে পারি না। তো আপনি যদি সিজন বিবেচনায় নেন, আপনি যদি কেন্দ্রীয় পরীক্ষাগুলো বিবেচনায় নেন এবং রমজানকে বিবেচনায় নেন, তাহলে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির মধ্যে নির্বাচন কমপ্লিট না করলে কিন্তু আমাদের নির্বাচন কিন্তু আবার 6 মাস পিছিয়ে যাবে বা 8 মাস পিছিয়ে যাবে। যদি অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে চায়, তাহলে মোটা দাগে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভালো সময় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। এই পঞ্জিকা ধরে বিএনপি ডিসেম্বরে আর জামাত রমজানের আগে নির্বাচন চাইছে কিনা জানা নেই। তবে দুই দলের শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে একই সুরে কথা বলার কারণ কি? জামাত আমিরের লন্ডন সফর, সংস্কার এবং বিচার করে নির্বাচনে যাওয়া, সেটা সরকারের যে প্রতিশ্রুত যে ডেট ডিসেম্বর থেকে জুন বা সেই সময়ের মধ্যে যদি এই কাজগুলো হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে জামাত সেদিকে ইঙ্গিত করেছে। রাজনীতিতে যে সংস্কৃতি বিগত সরকারের সময় এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আমরা সকলের সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এটা কিন্তু রাজনীতি, গণতন্ত্রের ভিত্তিটা কিন্তু হচ্ছে আলোচনা, সংলাপ। সবাই সবার সাথে বসতে হবে, আলাপ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু মিলে, তো সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের পর কার্যত অকার্যকর হয়ে যাওয়া জাতীয় সংসদের প্রাণ ফিরে পেতে অন্তর্বর্তী সরকার বলছে অপেক্ষা করতে হবে 25শে ডিসেম্বর থেকে 26শে জুন পর্যন্ত। তবে বিএনপিও সমমনা দলগুলো চাইছে এই অপেক্ষার অবসান হোক চলতি ডিসেম্বরেই। যদি তাই হয়, তাহলে জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার কতটা সম্ভব? সবাই যদি কাছাকাছি একটা মতৈক্যে আসে, এটা খুবই সম্ভব, অসম্ভবের তো কোনো প্রশ্নই আসে না। যদি ডিসেম্বরেও হয়, এখনো যথেষ্ট সময় আছে, এটাকে একদম কম সময়ে বলা যাবে না।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, সরকার নয়, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা। এটা মূলত নির্ভর করে রাজনৈতিক দলের উপর এবং সরকারের উপর। বস্তুত বলটা মূলত রাজনৈতিক দলের কোর্টে। তারা যদি এবারে একমত হতে পারে, যত দ্রুত একমত হবে তত দ্রুত আমাদের নির্বাচন করা সম্ভব। স্বাধীনতার পর থেকে দেশে আয়োজিত 12টি নির্বাচনের মধ্যে 9টি হয়েছিল ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, আর একবারই নির্বাচন হয়েছিল জুনে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এয়ার অ্যাম্বুলেন্স পেলে রোববার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সাথে আসতে পারেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। গত মাসেই দল থেকে খালেদা জিয়াকে দেশে পাঠানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সরকারের কাছে চিঠি দেয় বিএনপি। সে অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্স পেলে রোববার, আর না পেলে পরের দিন সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তিনি। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান থাকলেও এবার বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও আসবেন। জানা যায় সে অনুযায়ী জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবনও, বাড়ানো হচ্ছে নিরাপত্তা। আগামী সপ্তাহে সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। নতুন অধ্যাদেশে আগের 9টি ধারা সংস্কারের কথাও বলা হয়েছে। এদিকে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের উদারতার সুযোগে অনেক মূলধারার গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। অনলাইন পোর্টালেও ছড়ানো হচ্ছে গুজব। বিভিন্ন গণমাধ্যম সরকারের সমালোচনা করতে গিয়ে অশালীনভাবে উপস্থাপন করছে। তবে সরকার কোনো চাপ প্রয়োগ করছে না, কোনো ব্যবস্থাপককে আগের সরকারের মতো ফোন দেওয়া হচ্ছে না। তবে সম্প্রতি 3 সাংবাদিক একজন উপদেষ্টাকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করেছেন। সেজন্য চ্যানেলগুলো সেলফ সেন্সরশিপ থেকে নিউজ বন্ধ করা এবং সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। সাংবাদিকদের চাকরিচ্যুতকে অন্যায্য দাবি করে তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা ছিল না, এটি ঠেকানো সরকারের পক্ষে সম্ভব না। অনেকে এই বিষয়ে সরকারের উপরে দায় চাপিয়েছেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আলোচনা অনুষ্ঠানগুলোতে দেখা গেছে অনেকে শালীন অশালীন ভাষায় সরকার প্রধানকে আক্রমণ করছেন, কিন্তু এসব সমালোচনার কারণে সরকার কোনো আলোচক বা চ্যানেলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। গোয়েন্দা সংস্থার কেউ কোনো চ্যানেলকে কোনো ফোন করে হুমকি দেয়নি। আমরা সবাই জানি অতীতে সরকারের লোকজনে ঠিক করে দিতেন টক শোগুলোতে আলোচক হিসেবে কারা আসবেন কিংবা কারা আসতে পারবেন না, এবং এটা যে বন্ধ হয়েছে তার প্রতিফলন দেখা যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে অনায়াসেই এখন এইসব প্রতিবেদনে সরকারের সমালোচনা করা যাচ্ছে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। হজ যাত্রার চতুর্থ দিন আজ, আর আজকের এই দিনে সৌদি যাচ্ছেন 4,000-এর বেশি মুসল্লি। তবে এখনও 14,000-এর বেশি হজযাত্রীর ভিসা হয়নি। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী ওমর ফারুক, তার কাছে জানবো বিস্তারিত। ওমর, আপনার কাছে জানতে চাই, আজ কয়টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাচ্ছেন এবং শেষ পর্যন্ত সেখানকার যাত্রীদেরই চিন্তাধারার বা সবশেষ অবস্থার কথা জানতে চাই আপনার মাধ্যমে। আজকে টোটাল 6টি ফ্লাইটে 4,000-এর অধিক হজযাত্রী দেশ ছাড়ার কথা রয়েছে। এবং আপনি যেমনটি বলেছিলেন, আমরা কিছুক্ষণ আগে যে হজ ক্যাম্পের যে পরিচালক তার সাথে কথা বলে জেনেছি যে এ পর্যন্ত 14,000-এর অধিক হজযাত্রীর কিন্তু ভিসা হয়নি, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভিসার আবেদন করা হয়েছে এবং সেই কিছু স্ট্যাটাস নিউ রয়েছে এবং কিছু স্ট্যাটাস আন্ডার প্রসেসিং রয়েছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে 31 হজের যে সর্বশেষ ফ্লাইট 31শে মে, সেটির আগেই কিন্তু তাদের যে ভিসা প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমাদেরকে আরেকটি তথ্য জানিয়েছেন, যারা মূলত ভিসা জটিলতার কারণে ফ্লাইট মিস করবেন তাদের আসলে যে পরবর্তীতে ভিসা পাওয়ার পরে পরবর্তীতে ফ্লাইটের টিকিটের জন্য কোনো ধরনের রিইস্যু চার্জ কিন্তু আসলে বিমানগুলো থেকে নেওয়া হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা তথ্যমতে জেনেছি এ পর্যন্ত 37টি ফ্লাইটে
15,000-এর অধিক হজযাত্রীর দেশ ছাড়ার কথা রয়েছে। অর্থাৎ গত 3 দিনে 33টি ফ্লাইটে 13,000 হজযাত্রী ছেড়েছেন। আজকে সহ 37টি ফ্লাইটে 15,000-এর অধিক হজযাত্রী তারা হচ্ছে দেশ ছাড়বেন। আমরা এখন যেটি দেখছি যে এই মুহূর্তে হাজিরা তাদের যে হজের যে প্রাথমিক প্রস্তুতি সেটি সম্পূর্ণ করে, অর্থাৎ তারা এহরাম পরিধান করে তারা আসলে যে বোর্ডিং ইমিগ্রেশনের যে বিষয়টি রয়েছে সেটি তারা সম্পূর্ণ করার লক্ষ্যে তারা কিন্তু এখন লাইনে দাঁড়িয়েছেন। এবং আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারা মূলত হজ্জে তামাত্তু পালন করবেন, সেই উপলক্ষে সেই কারণে তারা মূলত বাংলাদেশ থেকেই যে পূর্ব প্রস্তুতি অর্থাৎ এহরাম পরিধান করা যে প্রস্তুতি তারা সেটি সম্পন্ন করে তারা এখন ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছেন। এবং আমাদেরকে তারা যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশের ইমিগ্রেশন এবং সৌদি আরবের যে ইমিগ্রেশন প্রক্রিয়া রয়েছে তারা সেটি এখান থেকে সম্পূর্ণ করে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে তারা এয়ারপোর্টের দিকে রওনা হবেন। এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে যে ইমিগ্রেশনে যে প্রক্রিয়া সেটিতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন তারা নির্বিঘ্নে সেটি করতে পারছেন। তো এই ছিল আজকের হজ ক্যাম্প থেকে সবশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রীদের যাত্রা সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ওমর ফারুক। দেখছেন এখন ঢাকা। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এবার সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে বিএনপি। আজ নগরের 10 নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নাজির খাল ও কালির ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফায়সাল করিম। ফায়সাল, আপনার মাধ্যমে জানতে চাই যে এই উদ্যোগের আওতায় ঠিক কয়টি খাল খনন করা হবে এবং ঠিক কখন থেকে খাল খননের প্রক্রিয়া শুরু করা হয়েছে? আসলে নগরীতে কিন্তু বর্তমানে 4টি প্রকল্পে প্রায় 14,500 কোটি টাকার বাজেটে কাজ করা হচ্ছে নগরের 36টি খালকে ঘিরে, এবং এর বাইরে কিন্তু অনেক খাল রয়ে গেছে এবং অনেক খালই আসলে আবর্জনার ভাগারে পরিণত হয়েছে, যে কারণে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু খাল খননে এগিয়ে আসছে। বিশেষ করে সামনের বর্ষাকে ঘিরে আমরা এর আগে দেখেছি জামায়াত নেতাকর্মীরা খাল খনন শুরু করেছিল, এবং আজকে যেটি দেখছি যে চট্টগ্রামের কাট্টলী এলাকায় এখানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন। কাট্টলী এলাকার 2টি খাল এখানে খনন করা হবে এবং এই 2টি খালই আসলে আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। আমরা দেখেছি এই খালগুলোতে আসলে পানি চলাচলের কোনো প্রবাহ নেই, কোনো ধরনের পানির অস্তিত্ব নেই, পুরোটাই একেবারে ককশিট থেকে শুরু করে প্লাস্টিক পলিথিনের ভাগারে পরিণত হয়েছে। এবং এই খাল 2টি কিন্তু তারা মূলত নাজির খাল এবং কালির ছড়া খাল, এই 2টি খাল তারা খনন করবেন। এবং তারা বলেছেন যে আসলে যারা ওয়ার্ডের নেতাকর্মী আছেন, চট্টগ্রাম মহানগরীর নেতাকর্মী আছেন, তারা প্রায় 700 জনের মতো নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে এই খালটি খনন করবেন এবং এটিতে কিন্তু নিজস্ব অর্থায়ন করা হবে। এবং বলা হচ্ছে যে আসলে এখানে বাজেট ধরা হয়েছে প্রায় 1 কোটি টাকা, এবং আগামী 1 মাস ধরে এই খাল 2টি খনন করবেন বিএনপি নেতাকর্মীরা। এবং আমরা দেখেছি এখানে চট্টগ্রামের বিভিন্ন বিএনপি নেতাকর্মীর সাথে নগরের যিনি মেয়র আছেন ডাক্তার সাদাত হোসেন, তিনিও উপস্থিত হয়েছেন এবং তিনি এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলছেন যে আসলে এই সেবা সংস্থাগুলো যেখানে কুলিয়ে উঠতে পারছে না বা যেই খালগুলো আসলে এখনও খননের বাইরে থেকে গেছে বা প্রকল্পের বাইরে থেকে গেছে, সেগুলোতে যদি জনগণের সহায়তা পাওয়া যায়, রাজনৈতিক দলগুলোর সহায়তা পাওয়া যায়, সেক্ষেত্রে এটি আসলে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য একটি বড় ভূমিকা রাখবে। এবং আমরা দেখছি যে আসলে সেই লক্ষ্যেই এগিয়ে এসেছে বিএনপির যারা এই ওয়ার্ডের নেতাকর্মী আছেন, এবং তারা যারা এখানে আছেন ওয়ার্ড নেতাকর্মী, তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে এই খাল খননের পাশাপাশি ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রেও যাতে নগরবাসী সচেতন হয়। এবং তিনি বলেছেন যে আসলে চট্টগ্রামের 36টি খালের বাইরে যে 21টি খাল রয়েছে সেগুলো খননে সিটি কর্পোরেশন একটি বাজেট দিয়েছে সরকারের কাছে 398 কোটি টাকার বাজেট। এর আওতায় 1600 কিলোমিটার নালা যেমন পরিষ্কার করা হবে, তেমনি 21টি খাল খননের জন্য সিটি কর্পোরেশন তৎপর হবে। চট্টগ্রামে বিএনপি খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখান থেকে সবশেষ জানানোর জন্য সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফায়সাল করিম। রাজধানীতে রাতের বেলা যে সমস্ত পণ্যবাহী গাড়িগুলো ঢোকে তারা বেশিরভাগই খপ্পরে পড়ে চাঁদাবাজের। আর এই পথে পথে চাঁদা দিতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হয় ব্যবসায়ীদের, আর এই অতিরিক্ত যে ব্যয়টি হয় তা সরাসরি এসে পড়ে সাধারণ ক্রেতাদের ওপরে। এছাড়া চাঁদাবাজির কারণে পণ্য পরিবহনেও লাগে বেশি সময়। বাজার বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র এই চাঁদাবাজি যদি বন্ধ করা সম্ভব হয় তাহলে অন্তত 25% কমানো সম্ভব
ব্যয়। বিস্তারিত জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। কাগজ ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, 100 টাকা বিল দিয়ে যা, তারপর লিয়ে সিস্টেম কি সিগারেটের প্যাকেটে ভরে লাই, কাগজের ব্যাগে ভরে লাই। প্রকাশ্যে দিলে নেয় না, আমি প্রকাশ্যে দিয়েছিলাম নেয় না, সাইডে মনে করেন যে গেট খুলে টাকা নিয়ে নেয়। স্লিপ ছাড়াই নিতেছে, না দিলে ড্রাইভারের থাবর থবর দেয়। ট্রাক চালক বাবুল মিয়া নড়াইল থেকে 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাঝরাতে রাজধানীর একটি কাঁচা বাজারে জামশেদ ব্যাপারীর পটল আর শশা এনেছেন। এজন্য ইজারার নামে পথে তাকে গুনতে হয়েছে বাড়তি টাকা। নড়াইলে দিতে হয়েছে শুধু চাঁদা। ওখানে কত টাকা দিলেন? 50 টাকা। রোড খরচ বেড়ে গেল না, তার জন্য তুমি ভাড়া বাড়াই নেবো অবশ্যই। কিছুক্ষণ পর আমরা যোগাযোগ করলাম ইজারাদারের সাথে। সব শুনে তিনি আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে রাজি হলেন। তো আপনি ওনার কাছ থেকে 50 টাকা নিয়েছেন, একটা রসিদ দিয়েছেন, হ্যাঁ? তো এটা কি হিসেবে নিলেন? উনি পরবর্তীতে যখন আসবে তখন উনি এখানে দাঁড়ায় আমারে ফোন দিতে বললেন, ঠিক আছে? রাজধানীর অন্যান্য বাজারের চিত্র অনেকটাই একই। রাত বাড়লে আসতে থাকে সবজি ফলমূল বহনকারী ট্রাক। সব জায়গায় সব পয়েন্টে একবার টাঙ্গাইল, ওই যে সিরাজগঞ্জ, ওই চান্দুরা 300 করে 200 করে। 600 দিলেন? হ্যাঁ 600 দিছি। হয়তো কোথাও যদি আটকায় বা সিঙ্গেল দেয় তাহলে আপনার ওই রানিংয়ে হয়তো টাকা 200-100 যেখানে যা দেওয়া লাগে ওইভাবে দিয়ে আমরা চলে আসি। চালকরা জানান, জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নানা স্থানে ট্রাকের উপর অসাধু ব্যক্তিদের খড়গ নেমে আসে। সেই সাথে সম্প্রতিকালে মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে এসেছে সড়কে ডাকাতের উপদ্রব। মদনপুরের এই সাইডে ধরে আপনার 2500 রোডে এই সাইডে গত টিপে ধরছিল আর কি, মানে কাছে যা পায় সব হাতায় নিয়ে নেয়। লক্ষ্মীপুর দেওয়া লাগে, হাজিগঞ্জ দেওয়া লাগে, চাঁদপুর হাজিগঞ্জ আর কচুয়া দেওয়া লাগে। হাইওয়ের মধ্যে ডাকাতে বেশি ডিস্টার্ব করতেছে। মেঘনা জামের ভিতরে মনে করেন হেরে আতাউতায় টাকা পয়সা দেয় না দেয়, আতাউতায় হের মাথা বারে বাড়ি দিল, মাথাটা ফাটে গেছে। বিক্রেতারা জানান, চাঁদাবাজির কারণে খরচ বাড়লে কমে লাভের পরিমাণ। এতটুকুর জন্য কত টাকা দিতে হলো? 1200 টাকা। এটা বলা যাবে না, এটা বললে মনে করেন আমরা মালে বেচতে পারবো না, জামিলা আছে ভাই। ক্যামেরাটা বন্ধ করুন, বিষয়টা আমি বুঝতে বলি। এটা তো আমাদের পার্টি পাঠায়, তো পার্টি পাঠাইলে দেখেছি আমরা একটা কমিশন কেটে রাখি। ক্রেতার উপর আসবে না। আমার যখন মালটা আমরা 10 টাকা কিনি, তখন গাড়ি ভাড়া যখন 35,000 হবে, তখন আমার 22 টাকা বললো মালটা এসে। আর যখন আমরা 20,000 টাকা ভাড়া দিতাম তখন 25 টাকা পড়তো। যাত্রাবাড়ি প্রতি গাড়ি 300 টাকা সাদা, আবার আরেক গ্রুপ আছে ওরা নেয় 200 টাকা, 500 টাকাটা জুলুম করে নেয়। আগেও দিছে আগে থেকে এই সিস্টেমে চলতেছে এখানে। না না, আমি কিছুই জানি না। আমি এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমি নতুন লোক, আমি এই মুহূর্তে কোথায় কি হচ্ছে না আছে আমি কিছু জানি না। এ বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, নজরদারি না বাড়ালে ভোক্তার পকেট থেকেই ব্যয় হবে অতিরিক্ত টাকা। বলেন, চাঁদাবাজি বন্ধ হলে কমবে নিত্যপণ্যের দাম। প্রতিরোধ করা দরকার, যাতে করে চাঁদাবাজিটা কমে এবং যাতে করে কনজিউমার লেভেলে অর্থাৎ ভোক্তা পর্যায়ে যাতে মূল্য বৃদ্ধি না পায়। এবং ভোক্তা পর্যায়ে যখন মূল্য বৃদ্ধি পায় তখন আমাদের যে সাম্প্রতিক মূল্যস্ফীতি, এটার উপরে একটা ইতিবাচক প্রভাব পড়ে। সড়ক ও মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। শ্রমিক ইউনিয়নের নামে বেনামে যানবাহন আটকে প্রতিদিনই তোলা হচ্ছে বিপুল টাকা। চাঁদা দিতে গিয়ে দীর্ঘক্ষণ পণ্যবাহী যান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। চাঁদাবাজি বন্ধ হলে এর প্রভাবে ব্যবসার পরিচালনা ব্যয় আর পণ্য পরিবহনের সময় কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাজধানীর বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক, দামও রয়েছে স্থিতিশীল। আমিষের বাজারে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দর। বাজার পরিস্থিতি বিস্তারিত জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, আপনার থেকে জানতে চাই যে ছুটির দিনে বাজারের দরদাম কেমন দেখতে পাচ্ছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অনেক আসলে অন্যান্য ছুটির দিনগুলোতে যেরকম রাজধানীতে ক্রেতাদের একটা ভিড় থাকে বাজারে, এবারের ছুটির দিনে কিন্তু আমরা দেখলাম যে রাজধানীতে ক্রেতাদের একটু ভিড় কম। তার কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সরকারের ছুটি ছিল, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, 3 দিনের ছুটিতে কিন্তু রাজধানীর বাহিরে অনেক ক্রেতারাই চলে গেছেন ঘুরতে, যার কারণে কিন্তু ক্রেতার কিছুটা সংকট আমরা দেখতে পেরেছি। তবে যারা আসলে বাজার করতে এসেছেন তাদের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। তারা বলেছেন যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এই বছরে কিন্তু দ্রব্যমূল্য দাম কিছুটা কম, অর্থাৎ সবজির বাজার আমরা ঘুরেছি, সেখানেও দাম কিছুটা স্থিতিশীল তারা বলছেন। কিন্তু তারা বলছেন যে রমজান মাসের দামটা ছিল তার থেকে কিন্তু কিছুটা দাম বেড়েছে। সুতরাং তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটু মনিটরিংয়ের মাধ্যমে বাজারের মধ্যস্বত্বভোগী যারা আছেন
তাদের কাছ থেকে যদি বাজারটাকে নিয়ন্ত্রণহীন করা যায়, তা যদি ডিরেক্ট যারা কৃষক আছেন তাদের কাছ থেকে যদি সরাসরি বাজারে পণ্য নিয়ে বিক্রি করা যায়, তাহলে কিন্তু এই বাজার আরও স্থিতিশীল হবে, এমনটা কিন্তু ক্রেতারা বলেছেন। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রেখে, আমরা নিশ্চয়ই গত রমজানে আমরা দেখছিলাম যে রমজানের পরপরই কিংবা রমজানের আগেও কিন্তু তেলের বাজারে একটা সংকট ছিল, সেটি কিন্তু এখন বর্তমানে একদমই নেই। তবে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে বাজারে তেলের সরবরাহ আছে। চালের দাম আমরা দেখেছি কিছুটা বেড়ে গিয়েছিল, সেটি এখন বলছেন ক্রেতারা বলছেন যে সবচেয়ে ভালো মানের যে মিনিকেট চালটি আছে সেটি আসলে বিক্রি হচ্ছে 82 থেকে 84 টাকার মধ্যে। তবে এই চালের দাম আরও কমে যাবে আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে। তার বড় একটি কারণ হচ্ছে বাজারে নতুন মৌসুমের যে ধান ওঠা শুরু করেছে, সেখান থেকে আসলে চালের দাম কিছুটা কমে যাওয়ার পসিবিলিটি আছে বলে কিন্তু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন। সবজির বাজারে আমরা দেখেছি শীতকালীন যে সবজিগুলো রয়েছে, বাঁধাকপি, ফুলকপি সহ শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিন্তু আমরা কিছুটা বেশি দেখেছি, কারণ তারা বলছেন যে শীতকাল আসলে একদমই শেষ, সুতরাং সেই সবজিগুলোর দাম কিছুটা বেশি থাকবে। তবে গরমের মধ্যে যে সবজিগুলো রয়েছে, বরবটি, কাঁকরোল সহ, ঝিঙা সহ অন্যান্য যে সবজিগুলো, সেই সবজিগুলোর দাম কিন্তু বাজারে কিছুটা কম রয়েছে। ডিমের দাম আমরা দেখেছি যে ডিমের দামে ডজন প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটি 125 টাকায় বিক্রি হচ্ছে। নর্মালি সে দামগুলো কিন্তু 120 টাকা করে গত সপ্তাহে ছিল। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, নর্মাল সাইজের একটি লাউ বিক্রি হচ্ছে 80 টাকা, যেটি গত 2 দিন আগেও কিন্তু বিক্রি হয়েছে প্রায় 100 থেকে 120 টাকাতে। পেঁয়াজ, রসুন এবং আদার দাম স্থিতিশীল রয়েছে। উল্টা ব্যবসায়ীরা বলছেন যে আলুর দাম অন্যান্য যে কোনো বছরের তুলনায় সবচেয়ে কম, 20 থেকে 22 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও তারা বলছেন যে কম রয়েছে। তবে তারা একটি জিনিস বলছেন যে পেঁয়াজের বাজার যেন কোনোভাবেই কোরবানিদের আগে অস্থিতিশীল না হয়, তার কারণে কিন্তু পেঁয়াজের যে আমদানি রয়েছে সেটি আসলে করে এখন থেকে আসলে মজুত করে রাখা দরকার সরকারের। এই ছিল অনেক আমার কাছ থেকে সর্বশেষ তথ্য কারণ বাজার থেকে। রাজধানীর কারণ বাজার থেকে শাকসবজি এবং বাজার দরের ছুটির দিনে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সিওল আহমেদ। এদিকে 1 মে সহ টানা 3 দিনের ছুটিতে পার্বত্য জেলার রাঙামাটির দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ভিড় অনেকটা বেড়েছে। আবাসিক হোটেল ও রিসোর্ট কটেজে এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে 80% বুকিং। রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আপনার মাধ্যমে জানতে চাই যে রাঙামাটির আজকের আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অনেক, আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে জলাধার কাপ্তাই লেক, সেখানে আসলে সারা বছরই পর্যটকদের মুখর থাকে। বিশেষ করে রাঙামাটি শহর, সাজেক এবং কাপ্তাই, তিনটি যে প্রধান পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানে পর্যটকদের উপস্থিত থাকে ব্যাপক হারে। একটু বলে রাখি, সকাল থেকে আমরা দেখেছি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকা, যেখানে সকাল থেকে আমরা ব্যাপক পর্যটক উপস্থিতি দেখেছি। বিশেষ করে তরুণ পর্যটকদের সংখ্যাই এখানে সবচেয়ে বেশি। আমরা কথা বলেছিলাম রাঙামাটি যে পর্যটন হলিডে কমপ্লেক্সের যে ব্যবস্থাপক রয়েছেন, তিনি যেটি জানিয়েছেন সেখানে অন্তত 50% বুকিং রয়েছে। এর বাইরেও যেটি বলে রাখি যে রাঙামাটির যে আবাসিক হোটেল রিসোর্টগুলো রয়েছে বেসরকারি, সেগুলোতে অন্তত 80% পর্যন্ত বুকিং রয়েছে। একটুখানি বলি যে এই যে এই আবহাওয়া, সেটি আসলে খুবই চমৎকার একটি আবহাওয়া বিরাজ করছে। এর আগে কয়েকদিন যেহেতু কিছুটা আকাশ উত্তপ ছিল এবং সেই উত্তাপের কারণে মানুষজন ঘর থেকে তেমনটা বের হয়নি, কিন্তু গত 2-3 দিন ধরে কিছুটা আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতও হালকা পড়েছে, যার কারণে এরই মধ্যে পর্যটকদের উপস্থিতি এই পর্যটন কেন্দ্রগুলোতে ব্যাপক হারে বেড়েছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা পর্যটন পুলিশ রয়েছে তাদের সঙ্গে, তারা বলছেন যে সার্বক্ষণিক আসলে পর্যটকদের নিরাপত্তায় তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তাদের পোশাক পরিহিত পুলিশ রয়েছে, পর্যটন পুলিশ, এবং একই সঙ্গে সাদা পোশাকও তারা রয়েছেন। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্পটগুলোতে রয়েছে সেখানে আসলে পুলিশের উপস্থিতি রয়েছে, যার কারণে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত হয়নি। বলে রাখি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটি ঝুলন্ত সেতু এলাকায়, যেটা 335 ফুট দীর্ঘ। এই সেতুটি 1985 সালে স্থাপিত হয়েছে এবং সেখানে সারা বছর অন্তত 5 লাখের বেশি পর্যটক এখানে এই সেতুটি ভ্রমণ করতে আসেন। এর বাইরেও যেটি রয়েছে, আপনি জানেন যে রাঙামাটির সবচেয়ে বড় যে উদ্যোগ সেটি রয়েছে যে কাপ্তাই হ্রদ, সেখানে আসলে নৌবিহারে পর্যটকদের ব্যাপকভাবে টানে এবং ব্যাপক উপস্থিতির কারণে এই রাঙামাটি সারা বছরই পর্যটকদের উপস্থিত থাকে। রাঙামাটি ঝুলন্ত সেতু থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অনেক ছুটির দিনে ভিড় বেড়েছে রাঙামাটির পর্যটক জায়গাগুলোতে, এবং সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। দর্শক, এবি পার্টির 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা, এবং সেখানে এই মুহূর্তে উপস্থিত আছেন নাহিদ এবং তিনি বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাব সেখানে।
চলায় এবি পার্টি বাংলাদেশের জনগণের আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে। এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল, একটা অনানুষ্ঠানিকভাবেই পরিচয় ছিল। যেই কয়েকটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী দল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র আন্দোলনগুলোতে ভূমিকা রাখতো নানাভাবে, সামনে থেকে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবি পার্টি তার মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে এবি পার্টির নেতৃবৃন্দ আমাদেরকে সেই সহায়তা দিয়েছেন। আরও অনেক বিভিন্ন রাজনৈতিক দলই আমাদের গত 7-8 বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ভূমিকা রেখেছে। তো এবি পার্টিকে সেজন্য আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনেই যে আলোচনা ধরে আগাচ্ছে রাজনীতি, সংস্কার, নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার, আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয়, বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর, সেটি হওয়া সম্ভব। 5ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না। ফলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে, জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায়, একটি ভোটের মাধ্যমে, একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে। একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারেন। আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। দ্বিতীয়ত, সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলোই বলছে। আমরা বলছি যে একটা মৌলিক সংস্কারের জায়গা আমাদের ঐক্যমত হতে হবে, যেই সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামোর পরিবর্তন হতে পারে। সেই মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে এই পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। এবি পার্টির 5ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এদিকে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি। প্রাণ গেছে 3 শিশু ও 1 নারী সহ কমপক্ষে 4 জনের। জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, রেড অ্যালার্ট। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিলম্বিত শতাধিক ফ্লাইট। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। হঠাৎ বৃষ্টি, তাও যেন তেন নয়, বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে সব। ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বাতাসের বেগ, একের পর এক বজ্রপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি, সাথে তুমুল ঝড় বৃষ্টি তো আছেই। বর্ষার আগেই আবহাওয়ার এমন রূপে বিস্মিত নগরবাসী। তবে তীব্র গরমের মাঝে এক চিলতে ঝড় বৃষ্টিতে স্বস্তির শ্বাস ফেলছেন অনেকে। একদিন আগেও যেখানে তাপমাত্রার পারদ ছিল 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি, সেখানে শুক্রবার সকালে রাজধানীতে শীতের আবহ, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কম। बारिश हुई है, बहुत राहत है गर्मी से, काफी वो है, लेकिन ड्यूटी के लेट हो गए। मैं यहाँ सुबह 5 बजे खड़ा हूँ। ठंडक एकदम ठंडक से आ गई है, बहुत बहुत राहत, यानी कि कहते हैं सुकून की सांस मिली है।
দমকা বাতাস আর তীব্র ধুলাঝড় দিয়ে বৃহস্পতিবার বিকেলে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। শুক্রবারও শহর জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সোমবার পর্যন্ত আগামী 3 দিনের জন্য সতর্কতা কমিয়ে ইয়েলো অ্যালার্ট দেয়া হলেও আবহাওয়া চরম ভাবাপন্নই থাকবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এ পর্যন্ত শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বেঙ্গালুরু ও পুনে থেকে দিল্লিগামী বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে জয়পুর ও আহমেদাবাদে। বিঘ্ন ঘটছে রেল আর সড়ক যোগাযোগেও। তুমুল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়ায় অনেক এলাকায় তীব্র যানজটে দুর্ভোগের মুখে লাখো মানুষ। मैं फरीदाबाद से आया था, रेलवे स्टेशन को सामान देने के लिए, कोई रिलेटिव जा रहे थे, उनको सामान दे के वापसी जा रहा था। हाँ जी, अभी ये जो अंडरपास है ना नीचे पीछे ही वहाँ पे है, अभी पानी भरा हुआ पूरा। कितनी परेशानी हो रही है? हाँ जी, बाइकें बंद हो रही हैं, ऑटो वगैरह बंद हो रहे हैं। हम वापसी आए हैं घूम के। पानी भरा हुआ है बहुत ज्यादा, वहाँ से यूटर्न लेके आए हैं हम। बहुत परेशानी हो रही है कि इधर से जाना पड़ेगा आगे, नहीं तो वहाँ से सीधे निकल रहे थे कन्नौज प्लेस पे। ঝড় থেমে গেলেও শহর জুড়ে রেখে গেছে ক্ষত। রাস্তাঘাটে পড়ে আছে শেকড় ওপ্রানো বিপুল সংখ্যক গাছপালা আর ভেঙে পড়া ডালপালা। গাছ পড়ে ভরে প্রাণ যায় 3 সন্তান সহ এক নারীর। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অস্পষ্ট। দিল্লির পাশাপাশি মাঝারি বৃষ্টি চলছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল ও উত্তরপ্রদেশে। আবহাওয়াবিদদের প্রত্যাশা, চলতি মে মাসে ভারতের উত্তরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতে 2024-এর একই সময়ে তীব্র দাবদাহের পুনরাবৃত্তি ঘটবে না এবছর। নুজহাত কামাল, এখন বিশ্ব। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফ্যাক্ট চেকিং এর উপরে, ডিজিটাল ভেরিফিকেশনের উপরে একটাও কি করেছেন? আপনারা কি জানেন যে আপনি যেটা লিখতেছেন, যেটা রেফারেন্সে লিখছেন সেটা সত্য কিনা? আপনাকে তো ফ্লাডেড করে ফেলতেছে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে, প্রতিদিন সে দিচ্ছে। এই জায়গাগুলোর জন্য আমরা পোস্ট অগাস্ট রেভলিউশনের পরে আমাদের যে চ্যালেঞ্জগুলো, সেটা মানে আনবিলিভেবল কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এই জায়গায় আমাদের গভর্নমেন্ট একখানা, আমাদের সবার এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট নিবে, আমাদের জার্নালিস্ট ইউনিয়ন গ্রুপগুলো নিবে, প্রেস ক্লাবগুলো নিবে, পত্রিকাগুলো নেবে। প্রত্যেকটা পত্রিকার এখন একটা ফ্যাক্ট চেক ইউনিট থাকা উচিত। প্রতিদিন সে দিবে যে আপনারা এই যে ভিডিওটা দেখেছিলেন, এই ফটোটা দেখেছিলেন, এটা মিথ্যা। সেই ইন্ডিয়ার একটা জায়গায় মারামারি হচ্ছে, সেটাকে দেখাচ্ছে যে বাংলাদেশের 2 তাবলিগের 2 গ্রুপে মারামারি করে খুন করে ফেলছে। ইন্ডিয়ার ছবি বাংলাদেশে চালিয়ে দিচ্ছে, এবং এটা আবার বাংলাদেশের অনেক লোক তারা এটা দেখে আবার বলতেছে দেখো তাবলিগের লোকরা কত ভয়ঙ্কর, কিন্তু ছবিটা তো মিথ্যা, আপনি বুঝতেও পারতেছেন না। আমরা ফ্রিডম অফ স্পিচ আমরা চাই, কিন্তু আমরা এটা অ্যাট দ্য সেম টাইম আপনি যাতে নিউজগুলো আপনি যদি ভালোভাবে আপনার কাছে যাতে সত্য নিউজটা আসে, আপনি যেন সত্য যে নিউজটা সত্যের উপর দাঁড় করে আছে সেই নিউজটা যাতে আপনি পান, সেইটাও আসলে আপনার কাছে ডেলিভার দেওয়াটা এটা আমাদের কর্তব্য। জুলাই বিপ্লব পরবর্তী সময় বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। তুরস্কের ইস্তাম্বুলে প্রায় 400 মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রমিক দিবসের আন্দোলন দমনে শহর জুড়ে মোতায়েন করা হয় 50,000 পুলিশ সদস্য। বৃহস্পতিবার অনেক স্থানে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এই সময় আটকদের জোর করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। 2013 সাল থেকে বিক্ষোভ নিষিদ্ধ থাকা তাকসিম স্কোয়ারে বিক্ষোভকারীদের যাওয়া ঠেকাতে বন্ধ ছিল গণপরিবহনও। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র এলাকাটিতে ছিল কঠোর লকডাউন। পুরো চত্বর ঘিরে ছিল ধাতব ব্যারিকেড দিয়ে। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি দেওয়া ছিল শ্রমিক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের। কিন্তু ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের জেরে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মে দিবসের কর্মসূচি দমন করে এরদোয়ান প্রশাসন। এবি পার্টির 5ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাবে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী শাসনের পতনের পর
নতুন করে এ পর্যন্ত আরো কমপক্ষে 25টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন, উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন। কি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন। প্রিয় উপস্থিতিবৃন্দ, তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল, সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, খুন গুম অপহরণ সন্ত্রাস দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল, বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে। গণতান্ত্রিক জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের সংবিধানের 65-র 2 অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হবে, কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই পলাতক স্বৈরাচার জনগণের ভোটে ছাড়াই 3 বার অবৈধ সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ আজ জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন, তাদেরকে আমি বলতে চাই, লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। আটকে যেতে পারে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ, কারণ চুক্তি শেষ হওয়ার আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে ইতালিয়ান এই কোচের। তবে আনচেলত্তি রিয়াল ছাড়লে সিবিএফ এর কাছে ক্ষতিপূরণ চাইবে স্প্যানিশ ক্লাবটি। অন্যদিকে চলতি মাসের 26 তারিখের মধ্যেই কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। বিস্তারিত তাসওয়ার নাফির প্রতিবেদনে। ব্রাজিলিয়ান ফুটবল নিয়ে টানাপোড়েনের যেন শেষই হচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ে ছন্নছাড়া পারফরমেন্স, এরপর দরিভাল জুনিয়রের বিদায়ের পর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ কে হবেন তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি হচ্ছেন ব্রাজিলিয়ানদের পরবর্তী কোচ, তাই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে আলোচনা। কিন্তু রিয়ালের সঙ্গে চুক্তির বেড়াজালে এখন অনিশ্চয়তায় রয়েছে আনচেলত্তির নিয়োগের ব্যাপারে। ইউরোপিয়ান গণমাধ্যম বলছে এই ইতালিয়ান কোচের জন্য লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ। কয়েকদিন আগেও জানা গিয়েছিল রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি।
কিন্তু এরপরই ভেসে আসে নেতিবাচক খবর। আনচেলতির সিবিএফকে মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর কঠোর হয়ে ওঠেন রিয়ালের বোর্ড পরিচালকরা। 2026 সালের জুনে রিয়াল আনচেলতির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এবং তিনি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এ কারণে তার বর্তমান চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। জানা যায় আনচেলতি যে সময়ে কিংবা যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাতে অসন্তুষ্ট হয়েছে রিয়াল। এ কারণেই আনচেলতির ব্রাজিল যাত্রা থমকে যায়। এদিকে 26 মের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সেদিনই স্কোয়াড ঘোষণা করতে চায় তারা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম বলছে সিবিএফকে আনচেলতি মৌখিক সম্মতি দিয়েছেন। এই খবর জানার পর রিয়াল সভাপতি পেরেস আনচেলতির চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। তবে আনচেলতি বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের। অন্যদিকে মেয়াদ শেষ হওয়ার আগে আনচেলতি রিয়াল ছাড়তে চাইলে তাকে বেশ মোটা অঙ্কের অর্থ ছাড় দিতে হবে। আর চুক্তি বাতিল করে কোচকে ছেড়ে দিতে রিয়াল সিবিএফ এর কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশা করছে। আর আনচেলতিকে শেষ পর্যন্ত কোচ হিসেবে পাওয়া না গেলে জর্জ জেসুস কিংবা আবেল ফেরেরার মধ্য থেকে যে কাউকে বেছে নিতে পারে সিবিএফ। তাসওয়ার নাফি, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বর থেকেই জানুয়ারি ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। মৌলিক সংস্কার হলে সম্ভব, মত সংস্কার প্রক্রিয়ার যুক্তি দেন। আগামী সোমবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নিশ্চিত করেছে দলের মিডিয়া সেল। সঙ্গে থাকবেন জোবাইদা রহমান। আগামী সপ্তাহে অনুমোদন পাচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। সেলফ সেন্সরশিপ থেকেই নিউজ বন্ধ ও চাকরিচ্যুতি, বললেন উপপ্রেস সচিব। এখনো ভিসা হয়নি 14,000-এর বেশি হজযাত্রীর। 437 আবেদন না করায় এক এজেন্সি মালিকের দেশ থেকে নিষেধাজ্ঞা। এবং মুষলধারে বৃষ্টিতে ডুবল ভারতের নয়াদিল্লি, অন্তত 4 জনের মৃত্যু। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত বিমান চলাচল, রেড অ্যালার্ট জারি। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।